Assalamu alaikum, dear students. You are welcome online class arranged by Sheikh Abdullah Mullah School and College, presented by Muhammad Blythe Hussain. Today we want to discuss on narration, especially imperative sentence. তোমাদের পূর্বে আরো বেশ কয়েকটি ক্লাস ন্যারেশনের উপরে আলোচনা করা হয়েছিল। আজকে আলোচনা করব ইম্পারেটিভ সেন্টেন্সের উপরে। আগে জানতে হবে তোমাদের ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে। তোমরা জেনে রাখা ভালো যে ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে আদেশ সূচক বাক্য, যে সেন্টেন্স দ্বারা আদেশ, অনুরোধ, উপদেশ, নির্দেশ ইত্যাদি বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। আরও চেনার উপায় হলো ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট উজ্জ থাকে, মানে সাবজেক্ট থাকে না, তবে ইউ ধরতে হবে মনে মনে ইম্পারেটিভ সেন্টেন্সে। তবে আরও জানা দরকার যে ইম্পারেটিভ সেন্টেন্স ভাব দ্বারা শুরু হয়ে থাকে। আরও আছে অলওয়েজ বসে অনেক সময়, আবার অনেক সময় নেভার বসে, অনেক সময় কাইন্ডলি মানে কাইন্ড বা প্লিজ বসে। এইভাবে দেখলে তোমরা মনে করবা যে সেটা ইম্পারেটিভ সেন্টেন্স। আর সেই ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন করার সময় তোমাদের ভার্ব অফ সেইং এর দিকে খেয়াল রাখতে হবে। ভার্ব অফ সেইং যাকে আমরা বলি সেড টু, কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সে এই সেড টু বসবে না। এই সেড টুর পরিবর্তে বসাতে হবে তোমাদের টোল্ড অথবা অ্যাডভাইসড, অর্ডার, রিকোয়েস্টেড এবং কমান্ডেড। তবে তোমাদের জানা দরকার যে কখন কোনটা বসবে। যদি উপদেশ বোঝায় তাহলে সেক্ষেত্রে হবে অ্যাডভাইসড, আর অনুরোধ বোঝায় সেক্ষেত্রে হবে রিকোয়েস্টেড, আর যদি আদেশ বোঝায় সেটা হবে অর্ডার। আবার যে আদেশ অমান্য করা যায় না, যেমন আছে সেনাবাহিনীর আদেশ, তারপর টিচারের আদেশ, কমান্ডার ইন চিফ তাদের আদেশ, ক্যাপ্টেনের আদেশ, এই আদেশ অমান্য করা যায় না, সেক্ষেত্রে কমান্ডেড বসাতে হবে। এবং আমরা স্বাভাবিকভাবে যদি ইম্পারেটিভ থাকে সেক্ষেত্রে আমরা টোল্ড ব্যবহার করতে পারবো। এবং কমা উঠে ইম্পারেটিভ সেন্টেন্সে কমা উঠে দ্যাট বসে না, বসে টু। এবং টু এর পরে সর্বদাই তোমাদের ভি ওয়ান মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হবে। এবং যদি নেগেটিভ হয় তাহলে বসবে কমা উঠে নট টু। এবং এই নট টু বা টু যাই বসাও তোমাদের এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে এবং বাকি অংশ যথাযথ নিয়মে বসাতে হবে। যেমন আমি একটা উদাহরণ দিই তোমাদের, মাদার said to the boy, এখানে কমা বসবে, এখানে কমা বসবে, ডাবল ইম্পর্টেন্ট কমা দিয়ে আটকে রাখতে হবে। ডু দা ওয়ার্ক, এটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স। হলো মাদার সেড টু দা বয় ডু দা ওয়ার্ক। পূর্বে বলছিলাম ইম্পারেটিভ সেন্টেন্সে তোমাদের সাবজেক্ট থাকে না, তবে মনে মনে একটা ইউ ধরতে হবে, যেখানে একটা ইউ আসে। তাহলে এখানে কি হবে, হবে রিপিটিং ভার্ব। এই সেড টুর পরিবর্তে হবে এখানে অর্ডার। মা আদেশ করছে সেজন্য কি হবে অর্ডার। মাদার অর্ডার দা বয়। আরো শুধু সেডের পরে আর প্রপোজডের পরে টু বসাতে হবে, আর কোথাও টু বসবে না, সেজন্য আমরা টু বাদ দিয়েছি। সেদিকে মাদার অর্ডার দা বয়, কমাটা কি হবে, কমা উঠে টু হবে, টু। তারপরে বলছিলাম ভার্বের প্রেজেন্ট ফর্ম টু দা ওয়ার্ক। এখানে আর কোন পরিবর্তন হলো না। কি হলো, মাদার অর্ডার দা বয় টু ডু দা ওয়ার্ক। এখন যদি এরকম আদেশ বুঝালো, তারপরে যদি উপদেশ থাকে, যেমন আমরা এই একটাই রাখলাম উপদেশ থাকে, সেক্ষেত্রে হবে অ্যাডভাইস। যেখানে এখন মাদার সেড টু দা বয় অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, অলওয়েজ স্পিক the
ট্রুথ। অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, এটা মা উপদেশ দিয়েছে। কি হয়েছে? মাদার সেড টু দ্য বয় অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। এই ক্ষেত্রে ভার্ব অফ সেইং এর পরিবর্তে মানে সেড টুর পরিবর্তে কি হবে? মাদার অ্যাডভাইসড দ্য বয়। কি হবে? অ্যাডভাইস দ্য বয় এবার কম হচ্ছে টু হবে, টু পরে V1 বসাতে হবে। স্পিক দ্য ট্রুথ, স্পিক দ্য ট্রুথ। এই অলওয়েজ আমরা সর্বশেষ নিয়ে যেতে পারি, তবে যদি প্লিজ থাকে এবং কাইন্ডলি থাকে সেটা উড়ে যাবে। আবার বলছি, ইম্পার্টেন্ট সেন্টেন্সে যদি কাইন্ডলি, কাইন্ড তারপরে প্লিজ থাকে সেটাকে উঠিয়ে দিতে হবে, কিন্তু অলওয়েজ থাকলে আমরা সেটা অলওয়েজটা শেষে নিয়ে যাব। তাহলে কি হলো? মাদার হলো রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, অ্যাডভাইস এর সেটুর পরিবর্তে বসলো কি? অ্যাডভাইস। আর তারপর রিপোর্টিং ভার্বের অবজেক্ট, তারপর কি বসলো? কমা উঠে টু বসলো। তারপর নিয়ম আছে টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, সেজন্য আমরা স্পিক আগে নিয়ে এসেছি এবং অলওয়েজটাকে শেষে দিয়েছি। তা কি হলো? মাদার অ্যাডভাইস দ্য বয় টু স্পিক দ্য ট্রুথ। আবার যদি রিকোয়েস্ট থাকে তাহলে হবে, যদি অনুরোধ থাকে সেক্ষেত্রে হবে রিকোয়েস্ট। যেমন এখানে একটা উদাহরণ দেখো, আবির said to his friend, Abir said to his friend, please help me. তাহলে কি হলো? আবির said to his friend, রিপোর্টিং ভার্ব এবং প্লিজ হেল্প মি, দয়া করে আমাকে একটু সাহায্য করো। এটা কি বুঝেছে? অনুরোধ বুঝেছে। সেজন্য কি হবে? এই ভার্ব অফ সেইং অর্থাৎ সেড টুর পরিবর্তে হবে রিকোয়েস্টেড। কি হলো? আবির রিকোয়েস্টেড হিজ ফ্রেন্ড। এগুলো আমাদের রিপোর্টিং ভার্ব। কমাউটে কি হবে? টু হবে। এই কমাউটে আমরা টু বসালাম। এখন আছে আমাদের, বলছিলাম প্লিজ, এটা উঠে যাবে, কি হবে? হেল্প এবং মি আছে, এটা ফার্স্ট পারসন। তো পূর্বে বলেছিলাম ফার্স্ট পারসন থাকলে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে ফলো করে। তাহলে কি হবে? আবির হবে, আবিরের প্রোনাউন হবে হিম। তবে ব্র্যাকেট দেওয়া এই প্রথম অক্ষরে লিখব আবির। তাহলে কি দাঁড়ালো? যে আবির রিকোয়েস্টেড হিজ ফ্রেন্ড, অনুরোধ করছে, সেজন্য ভার্ব অফ সেইং অর্থাৎ সেড টুর পরিবর্তে হলো রিকোয়েস্টেড। আর এই রিপোর্টিং ভার্বের অবজেক্ট হিজ ফ্রেন্ড, কমনে কি বসলো? টু বসলো। তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসলো। তারপরে এই যে মি, এই মিটা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হলো হিম। তো হিমটা কাকে বুঝিয়েছে? আবিরকে বুঝিয়েছে, সেজন্য আমরা প্রথম অক্ষরটা দিয়ে দিয়েছি। এবার আমরা আসবো, যদি বিশেষ আদেশ যেমন সিএনসি বা ক্যাপ্টেন, যদি সিএনসি থাকে কমান্ডার ইন চিফ যাকে বলি আমরা, অথবা ক্যাপ্টেন থাকে, তাহলে সেই ক্ষেত্রে কমান্ডের পরে, যেমন এখানে দেখো দি ক্যাপ্টেন দিলাম, ক্যাপ্টেন said to the soldiers, কমরে তারপর গেল ওপেন ফায়ার
captain said to the soldier. Soldier মানে ভুল হয়েছে, yes, soldiers না, soldiers না, তাহলে কি হলো, the captain said to the soldiers, soldiers কি হলো, open fire at once। এই আদেশটা, যে আদেশ মানে সেনাবাহিনী কর্তৃক আসে বা দলপতি কর্তৃক আসে, সেই আদেশকে অমান্য করা যায় না, সেই ক্ষেত্রে কি বলবে, কমান্ডেড বলবে। তাহলে দেখো, দি ক্যাপ্টেন, ক্যাপ্টেন কমান্ডেড, commanded the soldiers, soldiers কি হবে, to open fire at once। আচ্ছা, এখানে কি হলো, এখানে এটা অধিনায়ক কে একটা উক্তি ছিল, দি ক্যাপ্টেন সেড টু দা সোলজার্স ওপেন ফায়ার, মানে গুলি করতে বলছে, ওপেন ফায়ার এট অন, সাথে সাথে তোমরা গুলি করো। এই আদেশকে অমান্য করা যাবে না, সেজন্য হবে কি, কমান্ডেড। কি হলো, দি ক্যাপ্টেন কমান্ডেড দা সোলজার্স, এগুলো রিপোর্টিং ভার্ব। তাহলে কমান্ডে কি হবে, কমান্ড হবে টু, এবার ওপেন ভি অন বলবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম বলবে ওপেন, বাকি অংশ আমরা বসিয়ে দিয়েছি, মানে টু এর পর আর কোনো পরিবর্তন নেই। এবার আমরা আরেকটা উদাহরণ দিচ্ছি, যেমন মাদার said to her son, কি হবে, do not mix with the bad boys। কি বলছে, মাদার সেড টু হার সান, মা তার পুত্রকে বলল, ডু নট মিক্স উইথ দ্য ব্যাড বয়েজ, খারাপ ছেলেদের সাথে মিশো না। তাহলে কি বলছে, এটা উপদেশ বলছে। তাহলে আমাদের এখানে কিন্তু নট আছে। তার পূর্বে বলেছিলাম যে যদি বক্তার মূল উক্তিতে ইম্পারেটিভ সেন্টেন্সে নেগেটিভ অর্থ প্রকাশ করে, সেই ক্ষেত্রে কম আউটে শুধু টু বসবে না, টু এর সাথে আগে একটা নট বসবে, নট টু, কি হবে, নট টু। তাহলে কি হলো, মাদার অ্যাডভাইস, উপদেশ দিচ্ছে, সেটা অ্যাডভাইস হার সান, সান কমনে কি হবে, নট টু, বাকি অংশ বলবে মিক্স উইথ দা ব্যাড বয়েজ। তাহলে কি দাঁড়ালো, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হলো মাদার, সেড টুর পরিবর্তে হবে অ্যাডভাইস, তারপর রিপোর্টিং ভার্বের অবজেক্ট কম আউটে, এটা নেগেটিভ ছিল সেজন্য কম আউটে কি হবে, নট টু বসবে, এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম থেকে বাকি অংশ যথাযথ নিয়মে বসবে। তবে যথাযথ বলতে যদি সেখানে পার্সন থাকে, পার্সন পরিবর্তন করতে হবে, কিন্তু এখানে পার্সন পরিবর্তন করার কিছুই নেই, সেজন্য আমরা এটাকে পরিবর্তন করলাম না। এবার আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স অনেক সময় দেখা যায় লেট দ্বারা শুরু হয়। ইম্পারেটিভ সেন্টেন্স অনেক সময় লেট দ্বারা শুরু হয়। তাহলে আমরা লিখতে পারি ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, সেন্টেন্স begin with
ইম্পারেটিভ সেন্টেন্স অনেক সময় লেট দ্বারাও শুরু হয়, তবে লেট দ্বারা শুরু হলে দুটো অর্থ প্রকাশ করে, একটা হলো অনুমতি আর একটা হলো প্রস্তাব। তবে অনুমতি বুঝালে আমরা ভার্ব অফ সেইং এর পরিবর্তে কি হবে, রিকোয়েস্টের বসাতে হবে। এটা আগের মতোই যা মানে করিয়েছি ওগুলোর মতোই, সেজন্য এখানে আর ততটা কোনো পরিবর্তন হবে না। তবে তবে তোমাদের কম আউটে এখানে দ্যাট বসাতে হবে। কি বসবে? কম আউটে দ্যাট বসবে। তা আমরা একটু উল্টো দিতেও পারি, ভার্ব অফ সেইং। ভার্ব অফ সেইং কাকে বলে? সেড টু কে বলা হয় ভার্ব অফ সেইং। সেড টু এর পরিবর্তে, সেড টু এর পরিবর্তে আমরা টোল্ড অথবা রিকোয়েস্টে বসাতে পারি। টোল্ড লিখলাম, কমা উঠে দ্যাট বলবে প্লাস সাবজেক্ট বলবে প্লাস মাইট বলবে, মাইট প্লাস V1 বলি, সংক্ষেপণ V1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, কিন্তু আমরা সংক্ষেপে কি বলি? V1 বলি, ভার্ব অফ প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব। তারপরে আমরা বাকি অংশ যথাযথ নিয়মে বলব। যথাযথভাবে বলবে। এখানে কথা বলতেই হয়, এখানে একটা যথাযথভাবে তোমাদের বলা হয়েছে। যথাযথ বলতে নিয়ম অনুযায়ী পার্সন যদি থাকে পার্সন পরিবর্তন করতে হবে, নৈকট্যবাচক যদি ওয়ার্ড থাকে সেটা পরিবর্তন করতে হবে, আর যদি এগুলো না থাকে তাহলে আর পরিবর্তন হবে না। যেমন আমরা এখানে একটা উদাহরণ দেব, রুটটা আমাদের নিচে এবং উপরে আমরা एग्जांपल দিতেছি। যেমন হি said to his friend, the reporting verb double inverted comma এখানে হলো let me go। তো কি হলো এখানে, যে হি সেড টু হিজ ফ্রেন্ড, সে তার বন্ধুদের বলল আমাকে একটু যেতে দাও। এটা কি হয়েছে? অনুমতি। আর অনুমতি যদি তোমরা চিনতে না পারো তাহলে সেন্টে দেখেও এভাবে লেট দ্বারা কোনটা অনুমতি বুঝালো আর কোনটা প্রস্তাব বুঝালো তা তোমরা চিনতে পারবে। লেটের পরে যদি আস বাদে, কি বাদে? আস, সেই আস বাদে অন্য কোনো প্রোনাউন থাকে সেই ক্ষেত্রে অনুমতি বুঝাবে। তাহলে অনুমতি বুঝালে কি হবে? হবে রিকোয়েস্টেড বা টোল্ড। তা আমরা কি দিতে পারি? হি টোল্ড হিজ ফ্রেন্ড, কমানে কি হবে? দ্যাট বলবে। যে এতক্ষণ বুঝিয়েছি ইম্পারেটিভ সেন্টেন্স কম আউটে টু বসে আর নেগেটিভ হলে নট টু বসে, আর কিন্তু প্রস্তাব বুঝালে দ্যাট বসবে, কিন্তু টুও বসবে না, নট টুও বসবে না। দ্যাট তার মানে সাবজেক্ট আসবে মি থাকলে মি একটা ফার্স্ট পারসন কাকে ফলো করবে? সাবজেক্টকে ফলো করবে। সাবজেক্ট হলো হি, তাই এই যে দ্যাটের পরে হি বসে, এখানে একটা অবজেক্ট হিসেবে আসছে। তো কি হবে? লেট দ্যাট হি, তার মানে কি বলবে? লেট এর পরিবর্তে মাইট বলবে, হি মাইট গো। মানে লেখা আছে ইম্পারেটিভ সেন্টেন্সে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। তবে তোমাদের জানা দরকার মোডাল অক্সিলারি ভার্বের পরেও ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হয়। যেমন আছে শ্যাল, উইল, ক্যান, কুড, মে, মাইট, উড, শুড, ইউজ টু, ওয়াট টু, এর পরও ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হবে। তাহলে কি হলো?
সাবজেক্ট হি, তারপর সেট টুর পরিবর্তে আমরা বসে স্টোর, তারপর এই করি ভাগ অবজেক্ট কম আউটে দ্যাট বসিয়েছি, তারপরে সাবজেক্ট আমরা মি আসে এই সাবজেক্ট হি অনুযায়ী পরিবর্তন করেছি, তারপরে মাইট বলবো, মাইটের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হবে। তবে যদি লেট দ্বারা প্রস্তাব বোঝায়, কি হবে? লেট দ্বারা যদি প্রস্তাব বোঝায় তাহলে নিয়মটা হয় যে ভার্ব অফ সেইং এর পরিবর্তে হবে, এখানে আমরা বুঝিয়েছি লেট দ্বারা প্রস্তাব বোঝালে ভার্ব অফ সেইং, ভার্ব অফ সেইং কাকে বলি আমরা? সেট টু বলি। এর পরিবর্তে হবে প্রপোজড বা সাজেস্টেড। সাজেস্টেড কম আউটে দ্যাট বলবে, সাবজেক্ট বলবে এবং শুড বলবে। শুড প্লাস ভিওর। কি হলো? ভার্ব লেট দ্বারা প্রস্তাব বোঝায়, লেট দ্বারা যদি প্রস্তাব বোঝায়, লেট প্লাস প্রস্তাব, কি হবে? ভার্ব অফ সেইং এর পরিবর্তে, ভার্ব অফ সেইং এর পরিবর্তে হবে প্রপোজড অথবা সাজেস্টেড। তবে প্রপোজড বসাতে টু বসবে। পূর্বে বলেছিলাম সেট টু, সেটের পরিবর্তে পরে টু বসে এবং প্রপোজডের পরে টু বসে, আর কোথাও টু বসে না। তো যদি তোমরা সাজেস্টেড বসাও সেক্ষেত্রে টু বসাবে না, আর যদি প্রপোজড বসাও সেই ক্ষেত্রে টু বসাতে হবে। এবার কম আউটে দ্যাট বসাতে হবে। কি বসাতে হবে? কম আউটে দ্যাট, দ্যাটের পরে সাবজেক্ট বসবে। তবে সেই সাবজেক্টটা তোমরা দে বা উই যেটা বসাবো সেটাই কারেক্ট হবে। তবে কি বলে? দে বা উই যেটা বসাবে সেটাই কারেক্ট হবে। যেমন এখানে আমি উদাহরণ দেই, এটা দিয়ে আমরা করব আগেটা দিয়ে। যেমন এখানে আছে, মনে করে এটাই তোমার প্রস্তাব বানাবো, হি সেড টু হিজ ফ্রেন্ড, কি হবে? লেট আস, কি হবে? লেট আস গো দেয়ার। কি হলো? লেট দ্বারা প্রস্তাব বুঝাচ্ছে, কারণ লেটের পরে আস থাকলে মনে করবা প্রস্তাব অথবা লেটস, কি থাকবে? লেট আস অথবা সংক্ষেপে লাগে কি লেটস। এই লেটস অথবা লেট আস থাকলে মনে করবা যে প্রস্তাব বুঝিয়েছে, আর অন্য কোনো সাবজেক্ট থাকলে সেটা মনে করবা অনুমতি বুঝিয়েছে। তাহলে কি হবে? ভার্ব অফ সেইং এর পরিবর্তে হবে সাজেস্টেড। তাহলে হি সাজেস্টেড, suggested his friend that, suggested his friend কমরে কি হবে? that, suggested his friend that, তো কি হলো? এখানে আস আছে, তাহলে বলছিলাম যদি আস থাকে উই বা দে যেটা বসো সেটাই হবে। তাহলে এখানে দে বসালাম, দে কি হবে? শুড বলবে। প্রস্তাব বুঝালে শুড, আর অনুমতি বুঝালে মাই বসাবো। দে শুড, দে শুড গো দেয়ার। তাহলে কি হলো? এখানে আবার বলি যে ভার্ব অফ সেইং এর পরিবর্তে বসিয়েছে সাজেস্টেড, তারপরে অবজেক্ট বসিয়েছি, তার কম আউটে দ্যাট বসবে, তারপর দ্যাটের পরে প্রস্তাব বুঝালে বলছিলাম দে বা উই যেটা বড় সেটাই হবে। এখানে উইও দিতে পারবো, উই। তারপরে হবে শুড বলবে, তারপর শুডের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। এগুলো আমাদের ইম্পর্টেন্ট সেন্টেন্সের বিস্তারিত আজকে আলোচনা করব। এখন আমরা আলোচনা করব আমরা অবজেক্টিভ সেন্টেন্স। অবজেক্টিভ সেন্টেন্স
তাহলে এখন আমরা আলোচনা করব অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স কাকে বলে তাও জেনে নিতে পারো। যে সেন্টেন্স দ্বারা কোনো আশীর্বাদ বা প্রার্থনা প্রকাশ পায় তাকে অপটেটিভ সেন্টেন্স বলে। আর অপটেটিভ সেন্টেন্স ইংলিশ থেকে চেনার উপায় হলো অপটেটিভ সেন্টেন্স সর্বদা মে বা লং দ্বারা শুরু হয়। ইংলিশ থেকে চেনার উপায় হলো কি দ্বারা? মে বা লং দ্বারা শুরু হবে। এর পরিবর্তন করার সময় আমরা রুলটা লিখি, এই যে ভার্ব অফ সেইং, অর্থাৎ যাকে আমরা বারবার লিখলাম সেড টু, হ্যাঁ, এর পরিবর্তে ভার্ব অফ সেইং এর পরিবর্তে কি বলবে? প্রে, প্রে অথবা উইশ, উইশ প্লাস কমা উঠে দ্যাট, কমা উঠে দ্যাট বলবে প্লাস সাবজেক্ট। আমরা শুধু সাবজেক্টই লিখি তবে যুক্তিসঙ্গত সাবজেক্ট বসাতে হবে। সাবজেক্ট প্লাস এখানেও মাইট বলবে, যেহেতু এখানে মে থাকে সেই মে উঠেও মাইট বলবে। মাইট প্লাস ভিওয়ান প্লাস আমরা বাকি অংশ যথাযথ নিয়মে। কি গেল? অপটেটিভ সেন্টেন্সের ভার্ব অফ সেইং সেতুর পরিবর্তে বসবে প্রে অথবা উইশ। তো তোমরা খেয়াল রাখবা, যদি মূল বক্তার মূল উক্তিতে আল্লাহ কথাটি উল্লেখ থাকে সেক্ষেত্রে প্রের বসাবা, আর আল্লাহ না থাকলে উইশ বসাবা। তবে এটাও জেনে রাখা ভালো, যে কোনো বসালে তোমাদের চলবে, প্রের বা উইশ। কমরে কি বলবে? দ্যাট বসবে, এবং তারপরে দ্যাট এবার সাবজেক্ট বসবে, তারপরে মাইক প্লাস বাকি অংশ যথাযথ নিয়মে বসবে। এবার একটা উদাহরণ দেওয়া যাক, কি হলো? হি said to his son, may Allah bless you, আল্লাহ তোমার মঙ্গল করুন। কি হলো? হি সেড টু হিজ সান, সে তার ছেলেকে বলল, মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমার মঙ্গল করুক। এটা হলো অপটেটিভ সেন্টেন্স, যে বলছিলাম। এখন কি হবে? এই সেড টুর পরিবর্তে হবে প্রে, যেহেতু আমাদের এখানে আল্লাহ কথাটি উল্লেখ আছে। সেটা কি হবে? হি প্রে, প্রে দ্যাট, দ্যাট, এবং সাবজেক্ট একটা সাবজেক্ট কি? আল্লাহ, আল্লাহ মাইট, মাইট ব্লেস হিম। এই ইউ আছে, ইউ থাকলে রিপিটিং ভার্বের অবজেক্টকে ফলো করবে। হিজ সান, আমরা হিম দিয়েছি, এই হিম দ্বারা এই তার পুত্রকে সানকে বোঝানো হয়েছে। এখানে আমরা এই সান লিখে দিলাম ব্র্যাকেট ভিতরে, ব্লেস হিম। তারপর আবার দিতে পারি। আচ্ছা, তাহলে কি হলো? সেতুর পরিবর্তে আমরা প্রেড বসিয়েছি, কম আমরা দ্যাট বসিয়েছি, কিন্তু এখানে একটা প্রশ্ন হলো, এখানে কিন্তু আমরা রিপোর্টিং ভার্বের অবজেক্ট বসানো হয়নি। তবে কেন বসালাম না? যে অপটেটিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্বের অবজেক্ট বসাতে হয় না। বুঝতে অপটেটিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্বের অবজেক্ট বসে না। তবে আমরা সাজেস্টিভ বসিয়েছি, ওখানে অবজেক্ট বসালে চলে, না বসালেও কোনো সমস্যা নাই। তাহলে অপটেটিভ সেন্টেন্সে তোমাদের অবজেক্ট বসাতে পারবাই না, সরাসরি এটা গ্রামারবিদরা নিষেধ করেছে। কি হলো? হি প্রেড দ্যাট আল্লাহ মাইট ব্লেস
হিম। এবার আমরা আরেকটা উদাহরণ দিই, দি টিচার said to the students, comma, have a long live our country. Long live our country. কি হলো? The teacher said to the students, মানে শিক্ষক ছাত্রদের বলল, লং লিভ আওয়ার কান্ট্রি, মানে আমাদের দেশ দীর্ঘজীবী হোক। এখানে আমাদের আল্লাহ কথার উল্লেখ নাই, সেক্ষেত্রে আমরা ভার্ব বা সেইং এর পরিবর্তে কি বসাবো? উইশড বসাবো। তো দেখো, দি টিচার উইশড that এখানে আমরা অবজেক্ট বসাবো না, সেটি হবে টিচার উইশড দ্যাট, এবং সাবজেক্ট আগে আসবে আওয়ার কান্ট্রি, মানে কি হবে? দেয়ার কান্ট্রি। কি হবে? দেয়ার কান্ট্রি might their country might, তবে লিভটা আগে আসবে, লিভ লং। তাহলে কি হলো? দি টিচার সেড টু দ্য স্টুডেন্ট, এই সেড টু দ্য কি বসালাম? উইথ বসালাম। দি টিচার উইথ দ্যাট দেয়ার কান্ট্রি মাইট লিভ লং। তাহলে মনে রাখতে হবে, যখন এটা অ্যাসার্টিভ হয়ে যাবে, কারণ ডাইরেক্টে তোমাদের যে সেন্টেন্সই থাকুক, অ্যাসার্টিভ মানে ইম্পারেটিভ, ইন্টারোগেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি যাই থাকুক, ইনডাইরেক্ট করার সময় সেটা কি হবে? অ্যাসার্টিভ হয়ে যাবে। সেই অ্যাসার্টিভ সেন্টেন্সে তোমার লং এর আগে লিভ বসাতে হবে। এই তোমাদের ন্যারেশন সম্পর্কে আমরা এই সেন্টেন্স আলোচনা করলাম। নেক্সট ক্লাসে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স সম্পর্কে আলোচনা করব, তারপরে আমরা প্যাসেজ ন্যারেশন সম্পর্কে আলোচনা করব। দ্যাটস ফর অল দ্য বেস্ট।